আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম কোন জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি। হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন। মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই, যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর চাচি, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর প্রতিদিন এমন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি বাইরে সোফায় বসে টিভি দেখছিলাম। প্রায় ২৫ দিন হলো চাচার বাড়িতে আছি। চাচা বেশিরভাগ সময় বিদেশে থাকেন, তাই তাদের অনুপস্থিতিতে আমি প্রায় তাদের বাড়িতে থাকি। তবে এবার চাচা আমাকে একটু অন্যরকম কথা বললেন। তার চোখে অপারেশন হয়েছে এবং ডাক্তার বলেছিলেন যে আগামী ১ মাস তার চোখে ব্যান্ডেজ থাকবে। এই সময়টায় তিনি চাচ্ছিলেন আমি যেন তার পাশে থেকে তাকে সাহায্য করি, কারণ তিনি কিছুই দেখতে পারছিলেন না এবং তার স্ত্রীও এখনও ছোট। এজন্যই তিনি আমার সাহায্য চেয়েছিলেন। তবে আমি জানতাম না যে এই সাহায্য আমার জন্য কতটা কঠিন হতে চলেছে। একদিন হঠাৎ ফোন বেজে উঠল। দেখি চাচার কল। চাচা জানালেন তিনি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি দ্রুত গিয়ে দেখি চাচা তার ২২ বছরের স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন। এই প্রথমবার চাচির সাথে আমার দেখা হলো, কারণ এর আগে চাচা যখনই ফিরতেন আমি এখানে উপস্থিত থাকতাম না। চাচিকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম। তার সৌন্দর্য দেখে মনে হলো এমন মেয়ের মতো রূপসী আমি আগে কখনো দেখিনি। যে কোনো পুরুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। চাচা বিদেশে থাকাকালীন চাচির সাথে পরিচয় হয়েছিল এবং সেখানেই তারা বিয়ে করেছিলেন। চাচির সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছিল চাচা সত্যিই ভাগ্যবান, কিন্তু চাচির চোখে আমি এক ধরনের রহস্যময় দৃষ্টি লক্ষ্য করছিলাম যা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। চাচা আমাকে ডাকছিলেন, কিন্তু আমার চোখ চাচির দিকেই ছিল। আমি দ্রুত চাচার প্রশ্নের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢোকার সময় হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। ঘুরে দেখি চাচি একরকম অদ্ভুত হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। চাচি আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসছিলেন যেন হাজারো প্রশ্ন লুকিয়ে আছে তার সেই হাসি। আমি কোনো উত্তর দিতে চাইছিলাম না, কারণ আমি জানতাম উত্তর দিলে হয়তো এমন কিছু হতে পারে যা চাচার জন্য ভালো হবে না। আমি দ্রুত চাচাকে ঘরের ভেতর নিয়ে এলাম এবং তাকে বসতে বললাম। তখনই চাচির কণ্ঠ শুনলাম, কোনাল, একটু বলো তো রান্নাঘরে কোন জিনিস কোথায় রাখা আছে। তার কথায় আমি একটু অস্বস্তি অনুভব করলাম। তার প্রথম দেখাতেই মনে হয়েছিল যে তিনি সঠিক চরিত্রের কেউ নন। তবে আমিও জানতাম বাড়ির সম্মানের ব্যাপার রয়েছে। আমি চাই না আমার জন্য এমন কাউকে এই সম্মান নষ্ট হতে দেব। তাই নিজেকে সামলিয়ে যতদূর সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু যতবার দূরে যেতে চাইতাম তিনি ততবার আমার কাছে আসার চেষ্টা করছিলেন। চাচা তখন বললেন, যাও, তোমার চাচিকে রান্নাঘরের বিশ্বাসটা বুঝিয়ে দাও। নিরুপায় হয়ে উঠে দাঁড়ালাম এবং রান্নাঘরের দিকে এগোলাম। দরজার কাছে পৌঁছে দেখি চাচি যেন অন্য একরকমভাবে তাকিয়ে আছেন, যা আমাকে কাঁপিয়ে তুলেছিল। এই পরিস্থিতি আমাকে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আমি সামনে থাকা দৃশ্য থেকে চোখ সরাতে চাইছিলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। আমার ২২ বছর বয়সী চাচি আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন, আর এতে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। হঠাৎ তার কণ্ঠ শুনতে পেলাম, আরে কুনাল, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসে দেখাও তো রান্নাঘরের জিনিসপত্র কোথায় আছে। চাচির কথা বলার ভঙ্গি এমন ছিল যেন সেটি একদম স্বাভাবিক, কিন্তু আমার জন্য এই মুহূর্তটা ছিল ভীষণ অস্বস্তিকর। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ জানতাম বেশি সময় তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারি, যা কোনোভাবেই চাইনি। আমি যখন তার কাছাকাছি দাঁড়ালাম তখন হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন। মনে হলো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, আর আমি তাড়াতাড়ি পিছিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই তিনি মুচকি হেসে বললেন, বাহ, তুমি তো আসলেই বেশ শর্ট। ভাবতেই পারিনি তুমি এতটা সরল। আমার ধারণা ছিল তোমার চরিত্র অন্যরকম। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এমনভাবে বলছিলেন যেন আমার পুরো জীবনটাই তিনি জানেন। তার এমন কথায় যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। এমন কিছু কথা ছিল যা আমার পরিবারের কেউই জানত না, এমনকি বেশিরভাগ বন্ধুর কাছেও কখনো বলেনি। তাই চাচির মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার এত অবাক হবার দরকার নেই। আমার জন্য এসব জানা কঠিন কিছু না। এই কথা বলেই তিনি চোখ মারলেন। তখনই বুঝতে পারলাম যে এই মহিলা খুবই চালাক এবং তার সাথে কোনো ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা। তাই আমি ঠিক করলাম আর বেশি সময় এখানে না থেকে বাড়ি ফিরে যাব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম কোন জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি। হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন।
মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই, যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর চাচিকে আবার দেখতে গিয়ে মন আবারও অস্থির হয়ে পড়ল। কিন্তু তার দিকে এগোনোর আগেই হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম। চাচা এসে পড়েছিলেন। আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। আমাকে দেখে চাচি মুখ বাঁকালেন এবং বললেন, ভয় পেও না, তিনি কিছুই দেখতে পাবেন না। তার কথায় কোনো উত্তর না দিয়ে আমি চাচার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার কিছু লাগবে কি? তিনি মাথা নাড়িয়ে বললেন, না, আমার কিছুই লাগবে না। তবে আমি চাই তুমি। চাচা আমাকে বললেন, তোমার চাচিকে ফার্ম হাউসে নিয়ে যাও, কারণ এখান থেকে যাওয়ার আগে থেকেই সে সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহী ছিল। তুমি জানো সেই এলাকাটা কত সুন্দর। যখন তাকে ফার্ম হাউসের ছবিগুলো দেখালাম, তখন থেকেই সে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। একবার চাচির দিকে তাকালাম আর দেখলাম সে আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছে। হঠাৎ সে এমনভাবে ইশারা করলেন যে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। মনে হলো চাচাকে না বলে দেই, কিন্তু চাচা অনেকটা অনুরোধের সুরেই আমাকে বলেছিলেন। আমি চাচাকে আমাদের সাথে যেতে বললাম, কিন্তু তিনি ক্লান্তির কথা জানিয়ে থেকে যেতে চাইলেন। তিনি বললেন, আমি এখানে বিশ্রাম নেব, তোমরা দুজনেই যাও। চাচিও উৎসাহ নিয়ে বললেন, তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি চলো। এই বলে তিনি আমার হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলেন। আমি পেছনে ফিরে চাচার দিকে তাকালাম, কিন্তু তিনি অন্যদিকে মনোযোগী ছিলেন এবং আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। এদিকে চাচি আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন, যার স্পর্শে আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। অবশেষে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তাকে কড়া সুরে বললাম, আমার সাথে এমন আচরণ করার কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে আমাকে ভাবছো আমি সেরকম নই, আর তোমার কোনো ইচ্ছাও আমি পূরণ করব না। তার কথা শুনে তার চোখে জল চলে এলো, কিন্তু আমি তার দিকে আর একবারও তাকালাম না। তাই এতে আমার কোনো প্রভাব পড়ল না। তবে মনে হচ্ছিল ২২ বছর বয়সী একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে সে আমার ওপর নির্ভরশীল। এমন ভাবনায় আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল। আমি দ্রুত সেখান থেকে সরে এসে নিজের ঘরে চলে এলাম। বুক ভরে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে এই সমস্যার সমাধান করব। তার আচরণে আমি বেশ বুঝতে পেরেছিলাম নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ হবে না। অবশেষে বুঝতে পারলাম আমারও সীমাবদ্ধতা আছে এবং অনেকক্ষণ ধরে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই সাথে মনে হচ্ছিল সুযোগ এখনই আমার সামনে, কিন্তু এমন চিন্তা মাথায় আসতেই দুহাতে নিজের মাথা চেপে ধরলাম এবং মনে মনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করলো, তাই চাচার কাছে গিয়ে বললাম, আজ হয়তো আমি যেতে পারবো না। কিন্তু তখনই চাচিকে সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং এক মুহূর্তে থমকে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক অনন্য সৌন্দর্যের ঝলক দেখা দিচ্ছে। আমি দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখ ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল নিজের আবেগকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে। সেই মুহূর্তে ভাবলাম হয়তো তার ইচ্ছাটি সম্মান জানানোই সঠিক হবে। যদি সে নিজেই এতে স্বচ্ছন্দ বোধ করে, তবে আমি কেন পিছু হটব? এমনটা ভেবে অজান্তেই মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল ভেতরে লুকিয়ে থাকা এক দুর্বলতা যেন ধীরে ধীরে আত্মবিশ্বাসের রূপ নিচ্ছে। যখন কেউ আন্তরিকভাবে সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তখন নিজেকে সংযত রাখা সহজ নয়। শুরুর দিকে নিজেকে সামলে রাখা কঠিন ছিল, কিন্তু একবার মনে হলো যে পরিস্থিতি মেনে নিলে সব সহজ হয়ে যাবে। তখন থেকেই মনে একটা স্বস্তি এলো। সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করলো। তাই বেশ আত্মবিশ্বাসের সুরে বললাম, চলো আমাদের যাত্রা শুরু করতে হবে। আমি চাচাকে বললাম, দ্রুত না গেলে আবহাওয়া খারাপ হয়ে যাবে। আমার কথা শুনে চাচা বললেন, আবহাওয়া খারাপ হয়ে গেলে দুজনেই সেখানে থেকে যেও। চাচার এমন সহজভাবে বিশ্বাস করাটা দেখে আমার মনে একটু অপরাধ বোধ তৈরি হলো। চাচা আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেটা মনে হতেই অস্বস্তি হচ্ছিল। তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত ধরেছে। তাকিয়ে দেখি চাচি দাঁড়িয়ে আছেন আর মিষ্টি করে হাসছেন। চাচি বললেন, চলো আর দেরি কেন? আমি হেসে ফেললাম, যা দেখে চাচি একটু বিস্মিত হয়ে নিচু হয়ে তাকালেন। তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলাম। পথে তিনি মুচকি হেসে বললেন, তোমার তো সাহস এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমিও হেসে উত্তর দিলাম, সামনে এমন একজন সুন্দরী থাকলে কারিকা সাহস থাকে। তার হাসিটা বেশ মোহময় ছিল। যদি বলি তিনি সম্পূর্ণরূপের আধার, তাতে ভুল কিছু হবে না। তার কণ্ঠ থেকে শুরু করে তার হাসি সবই বেশ আকর্ষণীয় ছিল। তখন বললাম, সেখানে গিয়েও কি তুমি অন্যদেরও এমন করে আকর্ষণ করবে? আমার কথা শুনে প্রথমে সে একটু রেগে আমার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পরেই হেসে উঠল। তার এমন আচরণ দেখে আমি অবাক হলাম, কারণ আমি তো কোনো মজা করিনি, শুধু সোজাসুজি এক প্রশ্ন করেছিলাম। সে বলল, না, আমি ওখানকার অন্য কাউকে আকর্ষণ করার চেষ্টা করিনি। তোমার চাচা আমাকে ঘরে রেখে বাইরে যেতেন, যাতে কারো সাথে আমার কোনো সম্পর্ক না হয়। তার কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন এমন করতেন? সে হেসে বলল,
আসলে একবার তোমার চাচা আমাকে কিছু ভুলভাবে ধরে ফেলেছিলেন। তখন আমি মিথ্যে বলেছিলাম যে সে আমার দূরের আত্মীয়। কিন্তু তুমি তো জানো তোমার চাচা কতটা সরল মানুষ। তিনি এখনও আমাদের একসাথে যেতে দিয়েছেন, যদিও জানেন যে আমরা দুজনেই তরুণ। বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে কখন পরিস্থিতি খারাপ হতে পারে। তার কথা শুনে আমি মাথা নাড়িয়ে বললাম, না চাচা, আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তার এই বিশ্বাসকে কখনো ভুল ব্যাখ্যা করতে দিও না। সামনে তো বাবার চালাকি বেশিক্ষণ টিকবে না। তার কথা শুনে সে হাসল এবং বলল, হয়তো তাই হবে, কিন্তু আমার ব্যাপারে সে একেবারেই বোকা, আর এটা নিয়ে আমি বেশ খুশি। এখনও তুমি জানো না যে সে আমাকে কতটা বড় আনন্দ দিতে চলেছে। আমি ওর দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল। ফার্ম হাউস এখান থেকে প্রায় 2 ঘন্টার পথ। আমরা প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। আমার মনে হচ্ছিল যেন উড়ে সেখানে পৌঁছে যাই। যত দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ততই যেন বাধা আসছিল। প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দিল, তারপর হঠাৎ করেই পেট্রোল শেষ হয়ে গেল।